সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। একজন গুণী মেধাবী সাংবাদিক, 4 দশক ধরে সাংবাদিকতার সাথে তিনি সম্পৃক্ত। তিনি একজন চলচ্চিত্রকার, তিনি একজন চলচ্চিত্রের শিক্ষক, তিনি একজন প্রচার বিমুখ মানুষ, তিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন সাংবাদিক, তিনি আখতারুজ্জামান। প্রবীণ সাংবাদিক, চলচ্চিত্রকার, চলচ্চিত্র শিক্ষক আখতারুজ্জামানকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা। তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে। প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি। আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। 1983 সাল মুক্তি পেল ফেরারি বসন্ত। ছবিটি নির্মাণ করলেন দুজন সাংবাদিক, আখতারুজ্জামান এবং রফিকুজ্জামান। ছবিটি মুক্তি পেল, দর্শক এবং সুধী মহলে প্রশংসিত হলো। আখতারুজ্জামান আজ আমাদের অতিথি। কেমন আছেন? ভালো। সবাই জানেন আপনি একজন প্রবীণ সাংবাদিক। চলচ্চিত্র নির্মাণে যখন এগিয়ে এলেন, কোন ভাবনা থেকে এগিয়ে এলেন? চলচ্চিত্র সাংবাদিকতা করতে করতে আমি আমাদের দেশের চলচ্চিত্র শিল্পের যারা গোড়াপত্তন করেছেন, মানে সেই শুরুর দিক থেকে আজ পর্যন্ত তাদের অনেকের সঙ্গেই আমার মেলামেশার সুযোগ হয়েছে। বিভিন্ন সান্নিধ্য এসে এই মাধ্যমটাকে আমি একটু গভীরভাবে জানার সুযোগ পেয়েছি। এই থেকে আমার এই তৃষ্ণাটা, এই মাধ্যমের জন্য যে তৃষ্ণাটা, এটা বেড়েছে। তো সুযোগ খুঁজছিলাম, যদি কখনো সুযোগ হয় ছবি করব। আমার প্রথম ছবি প্রিন্সেস টিনা খান, এটা আয়োজনটা শুরু হয়েছিল তখন ওই প্রযোজক সমিতির একটা নির্বাচনী প্রক্রিয়া চলছিল। তো ওই বিভিন্ন আমি আর ওই আমার বন্ধু রফিকুজ্জামান বিভিন্ন প্রযোজনা অফিসে ঘুরছি এবং কারা জিততে পারেন তথ্য সংগ্রহ করছি। তো ওই সময় দবির সিদ্দিকী, মানে ছবি যিনি প্রযোজক ছিলেন, ওই ওনার অফিসে গেলাম। তো উনি বললেন, কি আখতার, তুমি নাকি ছবি করতে যাচ্ছ? আমি বলি, হ্যাঁ। তা আমার ছবি করো একটা। তো রফিক আমার পাশেই ছিলেন। তাই বললাম, কি রফিক, করবেন নাকি? হ্যাঁ, করবো। একটা বাস্তব জীবনের গল্প নিয়েই ওই ছায়া নিয়ে ফেরারি বসন্তটা করি। ওইটা আগে রিলিজ হয়েছিল। বাচু শাসের 1983 সালের পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান আখতারুজ্জামান, রফিকুজ্জামান ফেরারি বসন্ত ছবির জন্য। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার আখতারুজ্জামান, শ্রেষ্ঠ গীতিকার আখতারুজ্জামান, শ্রেষ্ঠ অভিনেতা বুলবুল আহমেদ, শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে রানী সরকার, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক শেখ সাদি খান। জানতে চাইব, সাংবাদিকতা পেশায় কি করে এলেন, তাও আবার চলচ্চিত্র সাংবাদিকতায়? আমি ঢাকা কলেজে ছাত্র ছিলাম, ইন্টারমিডিয়েট যখন পড়ি, দ্যাট ইজ 63-65, এই ব্যাচটায় ক্লাস করতে করতে নোমান স্যার উনি একদিন একটা ইংরেজিতে ক্লাসে বলছিলেন আর কি, যে দেখো একজন সাহিত্যিক যা লিখতে কয়েক বছর সময় নেবেন, একজন সাংবাদিক কিন্তু এটা অনেক তাড়াতাড়ি সেটা পিক আপ করে নিতে পারেন। কথাটা আমার ভেতরে একটা কেমন যেন একটা রসায়ন আছে না, কিছু একটা রসায়ন হয়েছিল। তখনই আমি ভেবেছিলাম যে পেশাগতভাবে সাংবাদিকতা হব। পরে আমি উত্তরকালে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতার মাধ্যমে আমি ডিপ্লোমা এবং মাস্টার করেছি। ইন্টারমিডিয়েট মানে শেষ দিকের ইয়ারে যখন আছি, তো তখন একটা আর্টিকেল পড়লাম চতুরঙ্গ পত্রিকায়, চলচ্চিত্রের শিল্প প্রকৃতি প্রসঙ্গে। লেখকের নাম হচ্ছে সত্যজিৎ দত্ত। ওইখানে পথের পাঁচালী ওই ছবিটার উপর মানে লাইন টু লাইন ধরে একটা মানে শৈল্পিক বিশ্লেষণ। তো ওই বিশ্লেষণ পড়ার পর আমার ভেতরে একটা মানে কি বলে যে সুনামির মতো একটা ব্যাপার হয়ে গেল। এই চলচ্চিত্রের প্রতি ভালোবাসাটা আমার এইভাবেই জন্মায়। তো প্রথম চলচ্চিত্র সাংবাদিকতা শুরু করি চিত্রাকাশ। এখানেও আমার এক বন্ধুর পৃষ্ঠপোষকতা ছিল, ওই হারুনুর রশিদ খান। তো উনি আমাকে একদিন ওই যে ফোল্ডার স্ট্রিটে চিত্রাকাশ অফিসে নিয়ে গেলেন। এই 200 টাকা বেতনে জুনিয়র সাব এডিটর হিসেবে কাজ শুরু করলাম। পিপুল, সমাজ, আজাদ
এগুলো দিয়ে মানে 71 পর্যন্ত এইভাবে গেছি। স্বাধীনতার পর খোকা ভাই একদিন আমাকে বললেন যে আপনি কি একটু আসতে পারবেন অফিসে? তো ওই চিত্রালী অফিসে গেলাম, বলে যে আমাদের একটা জায়গা ভ্যাকেন্ট আছে, আপনি জয়েন করেন। সেই জয়েন করলাম। তো চিত্রালীতে দীর্ঘ 12 বছর ছিলাম। বাংলার বাণীতেও এসেছি, মুক্তকণ্ঠে ছিলাম, যুগান্তরে ছিলাম। এই মুহূর্তে জানি যে আপনি চলচ্চিত্র শিক্ষকতার কাজে নিয়োজিত আছেন। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, এখানে আমাকে মূলত চিত্রনাট্য পড়াতে হয় আর কি। স্ট্যামফোর্ড ফিল্ম আর্কাইভ, তারপর যে একাডেমি অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া, যারা ফাদার গাস্তো রুবেশ কিনেছিলেন, তারপর ঢাকা ফিল্ম ইনস্টিটিউট, কখনো কখনো নিমকো, এসব জায়গায় আমাকে এই বিষয়টার উপর কথা বলতে ডাকে। চলচ্চিত্র সাংবাদিকতার যে পরিবর্তনগুলো আপনি লক্ষ্য করেছেন সে বিষয়ে আমাদের কিছু বলুন। আগে যে গভীরভাবে পর্যবেক্ষণের একটা ব্যাপার ছিল, অন দ্য স্পট গিয়ে যে কভারেজ করার একটা ব্যাপার ছিল, এই জিনিসটা কোথায় যেন একটু হারিয়ে যাচ্ছে। কিন্তু পত্রিকা সাজানোর কৌশল, তারপরে তারকা নির্মাণের কৌশল, এসব জলুস বেড়েছে। সমালোচকগণের সাংঘাতিক অভাব। বাংলাদেশে এতগুলো ফিল্ম প্রেস আছে, এতগুলো দৈনিক পত্রিকা আছে, এবং প্রত্যেক দিনই ফিল্ম প্রেস বেরোচ্ছে, কিন্তু দেয়ার ইজ নো ক্রিটিক। একটা ছবিকে গভীরে গিয়ে এবং পর্যবেক্ষণ করা, এটা এর ফলে যথেষ্ট ক্ষতি হয়েছে। মুড়ি মুরকি সব এক হয়ে গেছে, এবং ওই মাধ্যমগত যে গভীরতা, মাধ্যমগত যে বিশুদ্ধতা, এই অনুসন্ধানটা নাই। একটা সময় ছিল যখন 3টি পত্রিকা, চলচ্চিত্র পত্রিকা, রমরমা ব্যবসা ছিল, পাঠকের সংখ্যা ছিল অগণিত। সেই চিত্রালী, সেই পূর্বাড়ি, সেই সিনেমা, পত্রিকাগুলো হারিয়ে গেল। এর কারণ কি মনে হয়? যা হারিয়ে যায় তার কারণ মূলত দুটোই, যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে বর্তমান প্রবাহের সঙ্গে চলতে পারছে না, অথবা তার প্রাণ শক্তি নিভে গেছে। এটা তো আমার কাছে খুব দুঃখজনক মনে হয় যে চিত্রালী পত্রিকার যে আজকে যে করুণ একটা অবস্থা। এখনো পর্যন্ত চিত্রালীর পাতাগুলো উল্টালে যদি ইতিহাস খুঁজতে হয়, চিত্রালী পাতা ছাড়া কোনো গতি নেই। অত্যন্ত সমৃদ্ধ পাতা। কে না লিখেছেন, ওবায়দুল হক সাহেব থেকে শুরু করে মানে সবাই চিত্রালী পাতাকে সমৃদ্ধ করেছেন। এরকম একটা প্রতিষ্ঠান সকলের চোখের সামনে মানে 50 বছর অস্তিত্ব টিকিয়ে রাখার পর মুখ থুবড়ে পড়ে গেল। আমরা কেউ কিছু করতে পারলাম না, ফিল্ম ইন্ডাস্ট্রিও কোনো ব্যাক আপ করলো না, চিত্রালীর রজত জয়ন্তী বর্ষ পালিত হলো না একটা ঘটা করে। এটা আমার কাছে গভীর দুঃখ লাগে আর কি। এই যে চিপাচোষ কিন্তু ওই চিত্রালীর থেকেই তো উৎসারিত। 1984 সাল মুক্তি পেল প্রিন্সেস টিনা খান। কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনা করলেন আমাদের আজকের অতিথি আখতারুজ্জামান। নাম থেকে মনে হয় একটু ভিন্ন ধরনের ছবি। এটা একটা সোশিওলজিক্যাল এবং শৈল্পিক ছবি। যাত্রা জগতে একটা প্রিন্সেস কালচারের অনুপ্রবেশ ঘটে গেছে, এবং যারা প্রকৃত যাত্রা শিল্পী তারা কিন্তু খুব দুঃখ, মানে তাদের খুব ক্ষোভ ছিল যে আমাদের এই যে এত মানে ঐতিহ্য সমৃদ্ধ একটা মাধ্যম, কয়েকজন যাত্রা শিল্পীর কাছ থেকে আমি যন্ত্রণাটার কথা শুনেছিলাম। তো এইটার উপরে আমি একটা ফিকশন তৈরি করেছিলাম। তো ছবিটা প্রশংসিত হয়েছিল এবং কয়েকটা স্বীকৃতিও পেয়েছিলাম। এই ছবির যিনি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন, পরে মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়েছিল। সেই ব্যাপারটি একটু। নাম ছিল ফিরোজা খন্দকার টিনা। আমার শালিকের বাসায়, তাদের সঙ্গে তার খুব ভালো ঘনিষ্ঠতা ছিল। তো একদিন আমাকে ডেকে পাঠালো, তো ওইখানে দেখলাম টিনাও আছে, আমার আত্মীয় আছে, আমার শালিকা আছে, তার স্বামী আছে, তো তাদেরই ফাইন্যান্সে করা। তো আমি ভাবলাম যে সাংবাদিক হিসেবে বোধহয় আমার বুদ্ধি টুদ্ধি নেবে। তো শেষ হওয়ার পর তো এই টিনাই তার মুখ দিয়ে প্রথম বেরোলো যে আমাদের ছবির ডিরেক্টর দুলাভাই মানে আমি আর কি। আমি একটা ধাক্কা খেয়ে গেলাম। তা হ্যাঁ, আপনি একটা গল্প লেখেন। তখনই আমি এই গল্প লেখা শুরু করলাম। কি গল্প লেখা যায়। তো তখন দেখলাম যে সমকালীন প্রসঙ্গ হচ্ছে ওই যে যাত্রা মঞ্চে প্রিন্সেস কালচার। তো নামটা যাতে একটু মানুষের কাছে পরিচিত মনে হয়, সেই জন্য আমি প্রিন্সেস টিনা খানটাই রাখলাম। ওনার মৃত্যুটা কিভাবে ঘটে? আমি তখন বাংলা বাণী অফিসে বাসায় গিয়ে ফোন পেলাম যে একটু আগে সেলিম সাহেব ফোন করেছিলেন, বাংলা বাণী এডিটর, অফিসে তাড়াতাড়ি যেতে বলছে। তো গেলাম, তখন আর খবরটা জানি না। তো গেলাম, পরে ওনার রুমে যখন ঢুকলাম, উনি আমাকে একটা ওই যে বিএসএস এর নিউজ ইয়েটা দিলেন। দেখলাম আলমগীর কবির টিনা ডেড, ওই নগরবাড়ি সেই খবরটা, বিএসএস এর একটা ফ্ল্যাশ নিউজ। তো তারপরে তো সেখানেই বসা, তো সমস্ত খবরটাই শুনলাম। সকালে গিয়ে দেখলাম যে এফডিসিতে মানুষ আসতে শুরু করেছে, এই খবর আলমগীর কবির নেই, নেই খবর। ওই এফডিসি থেকে একটা মাইক্রোবাস আমাকে দেওয়া হলো। তো আমি লাশ আনতে আমি গিয়েছিলাম আর কি। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বিবেচনায় 1984 সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয় প্রিন্সেস টিনা খান। শ্রেষ্ঠ পরিচালক আখতারুজ্জামান, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার আখতারুজ্জামান, শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে সুচন্দা, শ্রেষ্ঠ গায়ক এন্ড্রু কিশোর,
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, শ্রেষ্ঠ সম্পাদক আনোয়ার হোসেন মন্টু। আলমগীর কবির সাহেবের সাথে আপনার একটা ঘনিষ্ঠতা ছিল চলচ্চিত্র শিক্ষক হিসেবে, ওনার সম্পর্কে যদি কিছু বল। চলচ্চিত্র মাধ্যমটাকে ভালোভাবে বোঝার জন্য এত বিপুলভাবে উপকৃত হয়েছি ওনার কাছ থেকে। আমার কাছে ওনাকে মনে হয় একটা মহাকাব্যের মতো। মহাকাব্যের মতো মানে উনি কোন কাজটা না করেছেন। তিনি চলচ্চিত্র সমালোচনা লিখেছেন, চলচ্চিত্রের শিক্ষক ছিলেন, কোর্স করে চলচ্চিত্র প্রশিক্ষণ দিয়েছেন, তিনি চলচ্চিত্র আন্দোলন করেছেন, এই শর্ট ফিল্ম, ওই যে নানান রকমের তারপরে চলচ্চিত্র সংসদ আন্দোলন করেছেন, নিজে ছবি বানিয়েছেন। আপনার স্মৃতিতে জহির রায়হান? জহির ভাই খুব নীরব মানুষ ছিলেন, কিন্তু খুব প্রাণ খোলা মানুষ ছিলেন। উনি আমাদের খুব বিপুলভাবে ইন্সপায়ার করতেন যে আপনাদের মতো লোক ফিল্মে আসা উচিত, ফিল্মে আসেন না কেন, এই একটা মাধ্যম। ইয়ে তো ওনার কাছ থেকেই কিন্তু আমরা আলমগীর কবিরের সন্ধান পাই, যে কখনো যদি আলমগীর কবিরের লেখাগুলো পড়বেন। আলমগীর কবির তখন ওই যে সিনেমা ইন পাকিস্তান একটা ক্রিটিসিজম লেখা শুরু করেছেন, তো বলেন যে চলচ্চিত্রের সম্বন্ধে যদি জানতে হয় ওনার লেখাগুলো পড়বেন। আর এর আগে কিন্তু আমরা বেশি ঘনিষ্ঠ ছিলাম জহির রায়হানের সঙ্গে। আরও একটি ছবির কথা আমরা বলবো, মঞ্জু সরকারের উপন্যাস নগ্ন আগন্তুক অবলম্বনে আখতারুজ্জামান শুরু করেছিলেন একটি ছবিটির নাম ছিল একাই 100। ছবিটা সেন্সর হয়েছে, 4টা প্রিন্টও আছে, এফডিসিতে পড়ে আছে। 5,09,009 টাকার মতো জোগাড় করতে পারিনি, এফডিসির এই টাকাটা বাকি আছে, এটা জোগাড় হয়নি বলে আমরা ছবিটা রিলিজও করতে পারিনি। সাদা কালো ছবি। 1996 সাল আখতারুজ্জামান তৈরি করলেন সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে পোকা মাকড়ের ঘর বসতি। আলোচিত একটি ছবি, নন্দিত একটি ছবি। এই ছবি সম্পর্কে কিছু বলুন। পত্রিকা একটা বিজ্ঞাপন দেখলাম যে 25 লক্ষ টাকা নাকি দেওয়া হবে, এফডিসি থেকে দেবে 10 লাখ, আর 15 লাখ টাকা সরকারিভাবে পাওয়া যাবে। অনুদানের জন্য চিত্রনাট্য আহ্বান করা হচ্ছে। আমি ভাবলাম যে একটা সুযোগ, সিদ্ধান্ত নিলাম যে আমিও একটা স্ক্রিপ্ট সাবমিট করব। তো আমার সহকর্মী, ওই সিনেমা পত্রিকায় আমার সহকর্মী ছিলেন শাহনওয়াজ, তো উনি আমাকে বললেন যে একটা উপন্যাস আছে সেলিনা হোসেনের, উপন্যাসটা পড়তে যাই, পড়ি, আমি যেন সমুদ্রের ডাক নিজেই শুনতে পাচ্ছি। ছবির নায়ক আমার নিজেকেই মনে হতো। সেলিনা হোসেন থাকেন মণিপুরি পাড়ায়, ওখানে দেখা করলাম, তো বললাম যে আপনার এটা আমি জমা দিতে চাই। তো হ্যাঁ দেন, ভালো কথা। তো এই স্ক্রিপ্ট লিখি, তাকে গিয়ে দেখাই, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই করলাম। তো করার পর দেখি যে যখন এভাবে জমা দেওয়া হলো, তো জমা দেওয়ার পর তারপরে দেখি যে পেয়েও গেল আর কি। পাত্রপাত্রীর অভিনয়, শিল্পীদের অভিনয়, তাদের সম্পর্কে কিছু। আলমগীর খুব একটা ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। আলমগীর যে রোমান্টিক, আমাদের যে ফর্মুলা ছবির নায়ক হিসেবে এক ধরনের ছিলেন, কিন্তু ওই খোলস থেকে বেরিয়ে যে এই তারকাদেরকে দিয়েও এইভাবে ভাবা যায়, এই ছবিটার পর থেকে কিন্তু মূলত এই প্রবণতা শুরু হয়। নদী খাটাসের বাচ্চা, তোর চাকরি তাই মুতি দে। তোর আছে টেয়া আর আছে সাক্ষ্য। এই সাক্ষ্যর খাজনায় টেয়াই লই গেলাম, কোন লোমটা ছিঁড়তে পারিস সিরিস। খালেদ খানের একটা জীবনের একটা উজ্জ্বলতম একটা কাজ হচ্ছে এটা। বহুত বড় সাই নাকি আঙ্গুর ধরিবা? তরিয়ম পারিবা তো? পারিও, আরে টুকরা টুকরা করে হাঙরের মুখে টোপ বাংলে ধরিয়া ব্যস্তন বড় হাঙরে ধরতে পারিও। একদিন তোরে খুন করে ধরিয়া দইম। রওশন জামিল, উজ্জ্বলতম কাজ একটা। ভাত খাবি না মা? ক্ষুধা না লাগে? লাগে মা। বহুত রাইত হয়েছে মা, রাইতটা ভাত মুখে দি এনি হতি পর। ববিতাও যথাসাধ্য চেষ্টা করেছেন ছবি, মানে সাফিয়াকে বাংময় করে তোলার জন্য। আই পরে গেলে মারে কে দেখিব, আরই বা কে চাইব? বিয়া অজ্ঞান করলেই পারো। বিয়ের কথা আর ভাবি ন, যারে লই সংসার করতে চাইলাম হিতেরই তো মন পাইলাম না। বিয়া করতে হলে পুরুষ মানুষ অন লাগে, রোজগার লাগে, নৌকা করতে হয়, ট্রলার করতে হয়, হুদা খোয়াব লয় দরিয়াত বাসলে সংসার করে না যায়। 1996 সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাসের বিবেচনায় শ্রেষ্ঠ ছবি হিসেবে মনোনীত হয় পোকা মাকড়ের ঘর বসতি। শ্রেষ্ঠ পরিচালক আখতারুজ্জামান একই ছবির জন্য।
শ্রেষ্ঠ অভিনেতা আলমগীর, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার আখতারুজ্জামান, শ্রেষ্ঠ কাহিনীকার ঔপন্যাসিক সেলিনা হোসেন, শ্রেষ্ঠ গায়ক কিরণ চন্দ্র রায়, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক শেখ সাদি খান, শ্রেষ্ঠ শব্দগ্রাহক মির্জা মাহবুব হোসেন। পোকামাকড়ের ঘর বসতি সুধী সমাজে প্রশংসিত হলেও পরবর্তী পর্যায়ে আখতারুজ্জামানের কাছ থেকে কোনো ছবি আমরা পাইনি। আমি ছবি করতে পারিনি, মূল কারণ হচ্ছে আমি কোনো প্রাতিষ্ঠানিক ব্যাকআপ পাইনি। এক নম্বর, আমার পুঁজি নেই সাংবাদিক হিসাবে, পরিচালক হিসাবে এবং বর্তমানকালে মানে রিসোর্স পারসন হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করে নিজেকে হয়তো সমৃদ্ধ করার সুযোগ পেয়েছি। আমার কয়েকটা টেলিফিল্ম রিলিজ হয়েছে, নিঃস্বের কাছে ঋণী, তোমার কাছে যাব বলে, তারপরে যে শামসুর রহমানের উপন্যাস এলো সে অবেলায়, এটার 7 খণ্ডে আমি করেছিলাম। কক্ষচ্যুত নামে আমার নিজস্ব লেখা একটা ধারাবাহিক এটিএনে গিয়েছে। এগুলো কাজ করেছি, কিন্তু ওই যে আসল তৃষ্ণাটা তো চলচ্চিত্র বানানোর, কিন্তু ওই পুঁজি পাচ্ছি না বলে বা কোনো প্রতিষ্ঠান পাচ্ছি না বলে বা কীভাবে প্রযোজকদের সঙ্গে যোগাযোগ করতে হয় সেই সুযোগটা, সেই কৌশল আমার জানা নেই বলে আমি কাজ করার সুযোগ পাচ্ছি না। চলচ্চিত্র শিল্প সম্পর্কে কিছু, এই যে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বলা হয়, উন্নয়ন শব্দটার কোনো কিছুই এর মধ্যে নেই। চলচ্চিত্র ব্যবসা প্রতিষ্ঠান বলা যেতে পারে, কারণ চলচ্চিত্র উন্নয়নের কি ভূমিকাটা এফডিসি পারে। উন্নয়ন যদি হবে তাহলে এখানে র্যাব নামাতে হবে কেন? এই মাধ্যমটায় বিচরণ করার কথা ছিল শিল্পীদের, কুশলীদের। এই শিল্পীদেরকে মননশীল করার জন্য, নির্মাতাকে মননশীল নির্মাতা তৈরি করার জন্য, মননশীলতার চাষ মানে লালন করার জন্য যা কিছু ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেওয়া হয়নি। সেটা নেওয়া হয়নি বলে মানে জাস্ট বছরের পর বছর যন্ত্রপাতি, ফ্যাসিলিটিজ ইত্যাদি ভাড়া দেওয়া হয়েছে। ওই কিছু লোক ফুলে ফেপে উঠেছে, আর এই সমস্ত মানে ফাঁকফোকর গলিয়ে এই স্রোতগুলো ঢুকে গেছে। ইদানিং বিক্ষিপ্তভাবে কিছু প্রতিষ্ঠান, কিছু বিশ্ববিদ্যালয়ে মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। এটা একটা আশার কথা। এখান থেকে উত্তরকালের প্রজন্ম বেরিয়ে আসবে, এটাই আমি বিশ্বাস করি। স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এবং যারা আমার বক্তব্য শুনলেন সেই দর্শকদেরকে ধন্যবাদ। 1983 সাল থেকে 2008, ফেরারি বসন্ত থেকে পোকামাকড়ের ঘর বসতি, দীর্ঘ সময় মাত্র 3টি ছবি, কিন্তু একজন পরীক্ষিত পরিচালক, সুধী সমাজে প্রশংসিত পরিচালক। তিনি এখনও চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত রয়েছেন, ছবি হয়তো বানাচ্ছেন না, নতুন কর্মীদল তৈরি করার জন্য তিনি কাজ করে চলেছেন। একটি পরিপূর্ণ ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। কিছু টাকার জন্য ছবিটি বাক্সবন্দি হয়ে আছে। আমাদের মধ্যে এমন কি কোনো প্রতিষ্ঠান আছে যারা এগিয়ে আসবেন ছবিটি মুক্তি দিতে? হয়তোবা বড় পর্দায় নয়, টেলিভিশনে হলেও ছবিটি আমরা দেখতে পাবো এবং জানতে পারবো আরও একজন আখতারুজ্জামানকে। তোমার নিসিনি বন্ধু, তোমার তোমার ছাড়িয়া বাসন জীবন হইনি, তোমার নিসিনি বন্ধু, তোমার নিরাইতে চাঁদের আগুন ফকফকাইয়া ঝরে, আমার বুকে অসীম জ্বালা লক লকাইয়া বাড়ে।